দেখে নেব খেলার সময় শিরোনাম। কানপুরে বিদায়ী সংবর্ধনা পাচ্ছেন না সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন রাজীব শুক্লা। অবসরের কথা আনুষ্ঠানিকভাবে জানেন না বলে দাবি বিসিসিআই কর্তার। বিসিবি নিরাপত্তায় সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা, চূড়ান্ত প্রোটিয়াদের বাংলাদেশ সফর সূচি। বাফুমাকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা। এবং শিরোপার মঞ্চে আরও একবার ভারতের কাছে ধরাশায়ী বাংলাদেশ। 2-0 গোলের জয়ে সাফ অনূর্ধ্ব-17 ফুটবলে চ্যাম্পিয়ন মেন ইন ব্লু। ফিনিশিং ব্যর্থতাকে দুষলেন কোচ। শুরুতেই বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবর। নায়কোচিত কিছু নয়, লক্ষ্যটা যে কোনো উপায়ে ম্যাচ বাঁচানো। কানপুর টেস্টে ড্র করতে পারলেই খুশি বাংলাদেশ দল। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অনেকটা অসহায় আত্মসমর্পণ করেই তিনি বলেন, ভারতীয়দের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে ভড়কে গিয়েছিল বোলার ফিল্ডাররা। নিজেদের ব্যাটিং ইউনিটের পারফরমেন্স নিয়েও হতাশ মিরাজ। এই বোলিং অলরাউন্ডারের দাবি, মুমিনুলের মতো আরও 2-1 পারফর্ম করতে পারলে এ ম্যাচে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারত টাইগাররা। জেতার জন্য খেলতে গেলে তো আরও সময় দরকার, একদিন সময় আছে। এখন আমরা ব্যাটিং করে একটা টার্গেট দিব, তারপরে আবার 10 উইকেট নিতে হবে, এটা অনেক পরের ব্যাপার। আমাদের জন্য যে জিনিসটা জেতার চিন্তা না করে আগে আমাদের নিজেদের সেফটিটা অনেক ইম্পর্টেন্ট। হয়তো আমরা ওইভাবে চিন্তা করিনি, যখন তাদের ফার্স্ট 2 ওভার ব্যাটিং দেখেছি তখন আমরা ওইভাবে চিন্তা করেছি। টি-20 মতনই হয়েছে। তারা যে মাইন্ড সেট আপ নিয়ে এসেছে, তারা তো এগ্রেসিভ মাইন্ড সেট আপ নিয়ে এসেছে। এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল টি-20 মুডে বোলিং করার জন্য। আর এবং যে বলটা আউট হয়েছে, যেহেতু আগের বলটা আমি এলবিডব্লিউর আবেদন করে আম্পায়ার আউট দিয়েছে, পরের বলটা আমি চিন্তা করেছি টার্ন করার জন্য। সো আমি হয়তো ওই জায়গায় সাকসেস হয়েছি। তার তো অনেক এক্সপিরিয়েন্স আছে এবং ওরা যেভাবে খেলেছে টি-20 মেজাজে খেলেছে এবং সে তো টি-20 অনেক সাকসেস হয়েছে এবং ধরতে পেরেছে। মুমিনুল ভাই খুব ভালো ব্যাটিং করেছে। আমরা এক সাইড থেকে তাকে ওই রকম সাপোর্ট দিতে পারিনি। হয়তো আমরা যদি ওই সাপোর্টটা দিতে পারতাম তাহলে গেমটা হয়তো আরও ডিফারেন্ট হতে পারতো। সাকিবের অবসরের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছুই জানানো হয়নি, তবে তামিমের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ও দেশে গিয়ে শেষ ম্যাচ খেলবে। তাই কানপুরে সাকিবকে কোনো বিদায়ী সংবর্ধনা দেয়া হবে না বলে জানিয়েছেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা। বিপিএলে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহী করে তুলতে বিসিবিকে দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি। কানপুর থেকে মাহবুব রিমনের রিপোর্ট। This is a good idea. I'll discuss with my management team and we will definitely try to give him a good farewell in Kanpur. In case if you inform, because if that is so, then officially we should be known. If we are not officially informed, we can't plan anything. ভিন দেশের মাটিতে বনেদি পোশাকে শেষ ম্যাচ, মঞ্চটাও ছিল প্রস্তুত, কিন্তু সাকিবের আকুতে ঘরের মাঠেই খেলতে চান শেষ টেস্ট। যদিও সেখানে আছে নানা যদি কিন্তু। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। অ্যাওয়েতে সাকিবের বিদায়ী ম্যাচ বলে তাকে বিশেষ সংবর্ধনা দিতে চেয়েছিল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু যদি সাকিব সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার সুযোগ না পান তখন? তাই তো আপাতত গ্রিন পার্কে আলাদা কোনো আয়োজন করা হচ্ছে না টাইগার ক্রিকেটের পোস্টার বয়ের জন্য। He has not informed us as yet formally. In case if he informs, then we'll definitely think over. Because what we had thought that he'll be retiring in Bangladesh when the next series will commence there. As yesterday Tamim Iqbal was telling me. But now he has changed the plan and he's not probably going there and for that match. বিশ্বের সবচাইতে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর সাবেক চেয়ারম্যান ছিলেন এই রাজীব শুক্লা। তাই তো তার কাছে জানতে চাওয়া, কেন এত বছরেও সেভাবে রং ছড়াতে পারছে না বিপিএল। আবার যেখানে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো বিনিয়োগ করে গোটা বিশ্বে, সেখানে তাদের কোনো আগ্রহ কেন নেই বিপিএল এ? This is completely a commercial and private decision as far as franchisees are concerned. Wherever they feel right, they go there and pick up the team. So purely up to them. I think Bangladesh board and those who are running the league, they should approach Indian franchisee, and we always allow Bangladesh players to play in IPL, and you might have seen that lot many Bangladesh players have played in IPL. ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী এই কর্তা কথা বললেন কানপুরের আউটফিল্ড নিয়েও। ইঙ্গিত দিলেন এই টেস্টের পরেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ বিরতিতে যেতে পারে গ্রিন পার্ক। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত।
এদিকে কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দলের অনেকের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন তামিম ইকবাল। হয়তো সেরেছেন টাইগার স্কোয়াডে ফেরার প্রাথমিক কথোপকথন। সে বিষয়ে স্পষ্টভাবে জানা না গেলেও বোঝা গেল সাবেক অধিনায়কের ফেরা ইতিবাচকভাবেই নেবে সতীর্থরা। কানপুর থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। দূর থেকে দেখেও সাবেক আর বর্তমান টাইগার দুই অধিনায়কের আলাপনের বিষয়বস্তু কিছুটা হলেও কি অনুমান করা যায়? কানপুর টেস্ট কিভাবে বাঁচানো যায় তামিম হয়তো সেটার পরামর্শই দিয়েছেন। আবার এটাও হতে পারে শান্তর সঙ্গে নিজের জাতীয় দলে ফেরার প্রক্রিয়া কেমন হবে সেই ধারণাই নিয়েছেন খান সাহেব। প্রকৃতি বোধহয় এভাবেই ফিরিয়ে দেয় যে কানপুরে হয়তো নিজের শেষ টেস্টটাই খেলছেন সাকিব, সেখানেই আসলো তামিম ইকবালের প্রত্যাবর্তন প্রসঙ্গ। দুদিন পেছনে ফেরা যাক। ব্রডকাস্টারের সঙ্গে এক আলাপে তামিম জানিয়েছেন জাতীয় দলে ফিরতে ইচ্ছুক তিনি, তবে সেক্ষেত্রে সতীর্থদের তাকে গ্রহণ করতে হবে ইতিবাচকভাবে। 4 কিংবা 5 ম্যাচ নয়, তাকে নিয়ে জানতে চেয়েছেন সুনির্দিষ্ট পরিকল্পনা। তারই কি প্রথম ধাপ শান্তর সঙ্গে এমন নিভৃতে আলাপন? ঘড়ির কাঁটা পেরোয় শেষ হয় না কথা। গ্রিন পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হাঁটলেন, দাঁড়ালেন, গেলেন বাংলাদেশ দলের ড্রেসিং রুমের পাশেও, যেখান থেকে বের হয়ে আসলেন মুমিনুল। তাকে দিলেন শতকের অভিনন্দন, কাঁধে হাত রেখে হয়তো দিলেন পরামর্শ। এগিয়ে আসলেন আরো 2-1 সতীর্থ। তামিমের জাতীয় দলে ফেরা না ফেরা অনেকটাই নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপরই, কারণ এই ওপেনারের বিকল্প এখনো তৈরি করতে পারেনি বিসিবি, বিশেষ করে টেস্টে। তবে সেই টেস্ট নিয়ে তামিমের আগ্রহ আছে কিনা উঠেছে এমন প্রশ্ন। হয়তো শান্তর সঙ্গে আলোচনায় নিষ্পত্তি হয়েছে বিষয়গুলোর। এদিন বিদায় বললেও যেন হয় না বিদায়। ততক্ষণে প্রেস কনফারেন্স শেষ করে মিরাজের আগমন। এখানেও চলল দীর্ঘক্ষণ কথোপকথন। সব মিলিয়ে তামিম, জাতীয় দল আর এই মহাকাব্য যেন ফুরাবে না সহসাই। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। চূড়ান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরসূচি। বিসিবির নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি ম্যাচ খেলতে আগামী 16 অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। এদিকে দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার ব্যাপারে এখনও উদাসীন বিসিবি। সিদ্ধান্তের ভার চাপিয়ে দিলেন সরকারের উপর। দক্ষিণ আফ্রিকার সিরিজটা নির্ধারিত ছিল আগে থেকেই। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে প্রোটিয়াদের বাংলাদেশ সফরে আসায় বিপত্তি বাধে নিরাপত্তায়। তবে অবশেষে কেটেছে সব শঙ্কা। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে সরে গেছে নারী টি-20 বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকাও বেঁকে বসেছিল সফরে আসতে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে পাঠায় প্রতিনিধি দলও। সেনাবাহিনীর কমান্ডো, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীদের দিয়ে নিরাপত্তার মহড়া দেখিয়ে বিসিবি মন জয় করে নিয়েছে প্রোটিয়াদের। তাদের রিকোয়ারমেন্ট ছিল, তারা আমাদের সিকিউরিটি সিচুয়েশনগুলো দেখতে চেয়েছিল। তাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেই ব্যাপারে খুবই সচেতন ছিলাম এবং ইন্টার ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশনটা খুব ভালো হয়েছিল। পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে অংশগুলো ছিল, মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে বাংলাদেশ আর্মি, তারা আমাদের যথেষ্ট কোঅপারেশন করেছে এবং সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করতে পেরেছি এবং দে আর ভেরি মাচ কনভিন্সড যে বাংলাদেশের সিরিজটা হতে কোনো সমস্যা নেই এবং তারা সেভাবেই আমাদের জানিয়েছে। বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। চূড়ান্ত হয়েছে সূচিও। আর মিরপুরে প্রথম ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে বোর্ড সভাপতি সরকারের ওপর সিদ্ধান্তের ভার দিলেও সেখান থেকে আসেনি ইতিবাচক বার্তা। এখন বিষয়টাই এড়িয়ে যাচ্ছেন বিসিবি কর্তারা। কোনো হিসাব ছাড়া চিন্তা করি, এটা প্রত্যেকটা প্লেয়ারই মাঠ থেকে বিদায় নিতে চায়, এটাই স্বাভাবিক। কিন্তু সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না। একটু এটা ব্যাপারটা যেহেতু একদম সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে এটা আলোচিত হচ্ছে, আমরা সাধারণ দর্শক হিসাবে বলি বা সাধারণ মানুষ হিসাবে বলি, যেহেতু ওই পর্যন্ত চলে গিয়েছে ব্যাপারটা, ওইখান থেকে মীমাংসা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। একদিকে সাকিবের অবসর, অন্যদিকে ক্রিকেটে ফেরার গুঞ্জন তামিম ইকবালের। তবে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জের কাছে এ ব্যাপারে এখনো আসেনি কোনো বার্তা। এটা শুনিনি। আর কোনো টিমের কারো প্লেয়ারের খেলা বা না খেলার ব্যাপারটা সম্পূর্ণভাবে সিলেকশন কমিটির উপর ডিপেন্ড করে। তো টিমের সিলেকশনের ব্যাপারে সিলেকশন কমিটি যেটা ডিসিশন নেবে সেই অনুযায়ী তো দল হয় সচরাচর। দীর্ঘ 9 বছর পর বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী 16 অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। মিরপুরে 21 অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট, আর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে 29 অক্টোবর থেকে।
তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্পিন নির্ভর দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। 15 সদস্যের স্কোয়াডে প্রাধান্য দেওয়া হয়েছে স্পিনারদের। টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন ম্যাথু ব্রিডসকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার টেস্ট দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি। 53টি প্রথম শ্রেণীর ম্যাচে 8 সেঞ্চুরিতে 3000-এর বেশি রান করা এই কিপার ব্যাটসম্যান। এছাড়া কন্ডিশনের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকা গুরুত্ব দিয়েছে স্পিন ডিপার্টমেন্টে। 1.5 বছরের বেশি সময় পর টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার অপেক্ষায় স্পিনার সেনুরান মুথুসামি। অফ স্পিনার ডেন পিট ধরে রেখেছেন জায়গা। দলে আছেন কেশব মহারাজ, নেতৃত্বে থাকবেন টেম্বা বাভুমা। দলের বাকি সদস্যরা হলেন ডেভিড বেডিংহ্যাম, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন এবং কাইল ভেরিন। এবার বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের শেয়ার জোরপূর্বক আদায়ের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সারওয়ার গোলাম চৌধুরী। পল্লবী থানায় এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় মাশরাফি ছাড়াও আসামি করা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের আরেক মালিক হেলাল বিন ইউসুফ শুভ্র সহ আরও কয়েকজনকে। এজাহারে দাবি করা হয়েছে আসামিরা 2021 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর সিলেট ফ্র্যাঞ্চাইজি গঠনে বাদীর প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশের সহযোগিতা চান। সে সময় মাশরাফির উপস্থিতিতে তাদের সঙ্গে চুক্তিভুক্ত হন তিনি এবং 2023 বিপিএলে অংশ নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে আসর শেষে অতিরিক্ত টাকার জন্য আসামিরা চাপ দিলে শেয়ার নিয়ে টানাপোড়েন শুরু হয় তাদের। পরে 2023 সালের আগস্টে জোরপূর্বক বাদীর কাছ থেকে 4.5 কোটি টাকার শেয়ার নিয়ে নেয় মাশরাফি গংরা। তবে এর জন্য কোনো অর্থ পরিশোধ করেননি মাশরাফি বিন মুর্তজা। এতদিন তাদের ভয়ে অভিযোগ না করলেও এখন পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের আশায় মামলা করেছেন সারওয়ার চৌধুরী। নারী টি-20 বিশ্বকাপের খবর। রাওয়ালপিন্ডিতে টাইগারদের টেস্ট জয়ের সুখস্মৃতি দুবাই ফেরালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ শুরুর আগে শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দলকে 23 রানে হারালো টাইগ্রেস। টস জিতে আগে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 140 রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে বোলারদের দাপটে 117 রানেই গুটিয়ে যায় পাকিস্তান। চমৎকার এই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী 3রা অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন শিবলি আল সাদিক। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া বাংলাদেশ অধিনায়ক পাকিস্তানের বিপক্ষে টস ভাগ্যে জিতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে 33 রান তোলেন সাতিরানী ও দিলারা আক্তার জুটি। 10 রানে দিলারাকে ফিরিয়ে পাকিস্তানকে ব্রেক থ্রু উপহার দেন সাদিয়া ইকবাল। সঙ্গী হারিয়ে ক্রিজে তিত হওয়ার চেষ্টা করেন সাথী, তবে 23 রানেই তাকে থামিয়ে দেন নিরাদার। বাংলাদেশের আস্থার প্রতীক হয়ে ওঠা সুবাহানা এই দিন খুব বড় করতে পারেননি নিজের ইনিংস। 24 বলে 15 রান করে তুবা হাসানের ফাঁদে ধরা দেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বুক চিতিয়ে লড়াই করা অধিনায়ক নিগার সুলতানা জুটি এদিন বেশি দূর যেতে পারেননি। 22 বলে 18 রান আসে তার ব্যাটে। দলের হয়ে সর্বোচ্চ 28 রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা তাজ নেহারের ব্যাটে আসে 17 রান। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 140 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে সাদিয়া নেন 2টি উইকেট। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। আগের ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়া ফাতিমা সানার দল লাল সবুজের প্রতিনিধিদের কাছে শুরু থেকেই ছিল কোণঠাসা। 42 রানে দলের টপ অর্ডারের 3 ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ের মাঝে নিজের লক্ষ্য অবিচল ছিলেন উমাইয়া সুহাইল। 33 রান করে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। তবে বাংলার বোলারদের ধীরচেতা মনোভাবের কাছে টিকে থাকতে পারেননি বাকিরা। ব্যাটিং ব্যর্থতায় মাত্র 117 রানে অল আউট হয় পাকিস্তান। দায়িত্বশীল ব্যাটিংয়ের পর বল হাতে 2 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে অবদান রাখেন স্বর্ণা আক্তার।
এছাড়াও 2টি করে উইকেট পেয়েছেন মারুফা, ফাহিমা ও রাবিয়া। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি পর্বটা খুব ভালোভাবেই শেষ করলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই জয় নিশ্চিতভাবে মূল পর্ব শুরুর আগে আত্মবিশ্বাস যোগাবে পুরো দলকে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপ শুরুর আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস কাজে আসবে মূল পর্বে। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন সাথী রানী। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও সে ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে পারে উজ্জীবিত পুরো দল। বিশ্বকাপেও সাহসী ক্রিকেট খেলার লক্ষ্য তাদের। ম্যাচ বাই ম্যাচ জিতে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ ওয়েদারই আমাদের কাছে মনে হয়েছে, কারণ আমরা অলরেডি এখানে আসার আগে খুব ফুড বলেন, খাবার বলেন বা ওয়েদার বলেন, সবকিছু অ্যাডজাস্টমেন্ট করে এখানে আসি, তো তেমন কোনো পরিবর্তন দেখছি না। গত ম্যাচ আমরা হেরেছি, ভালো একটা ওভারকাম করেছি, তো সেটা আমাদের জন্য খুবই একটা ভালো একটা দিক হবে। কনফিডেন্স আমরা পাবো যেন যেই হোক না কেন প্রতিদ্বন্দ্বী, আমরা যেন এরকম ফেয়ারলেস ক্রিকেটটা খেলতে পারি। ফাইনাল তো অনেক দূর, আমরা যাচ্ছি প্রথম বাছাই পর্বে যেন আমরা ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে পারি, সেমিফাইনালটা আমরা টার্গেট। বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় ভারত অনেকটাই এগিয়ে, তারপরও ফাইনালে প্রতিদ্বন্দ্বিতার আশা করেছিলেন কোচ সাইফুল বারী টিটু। কিন্তু ম্যাচে ফিনিশিংয়ে ব্যর্থতার পাশাপাশি নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল ফুটবলারদের, এমনটা জানান কোচ। ফাইনালে ফুটবলাররা প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় হতাশ তিনি। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এএফসি টুর্নামেন্টে দল ঘুরে দাঁড়াবে বলে আশা টিটুর। কনসেন্ট্রেশন, অর্গানাইজেশন, ডিসিপ্লিনের অভাবেই কর্নার থেকে গোলটা খাই। সেকেন্ড গোল যখন হয় তখন তার কিছু করার নেই। 90+ মিনিটে আমার মনে হচ্ছে ওরা বেশি সুপিরিয়র আমাদের চেয়ে। আমাদের সামনে এফসি খেলা আছে, এখান থেকে আমরা যা নিতে পারি পজিটিভস, যে এই ম্যাচ থেকে আমরা কি ভুল করলাম এগুলি, কারণ এফসির খেলা আরো কঠিন হবে। তো ওই জন্য আমার মনে হয় যে উই হ্যাভ টু লুক ব্যাক দ্য পারফরমেন্স অফ দিস টুর্নামেন্ট, যে আমরা এত চান্স ক্রিয়েশনের পরে আমরা এত কম গোল কেন করলাম, এবং আমরা সেট পিস থেকে বেশ গোলগুলি খেলাম। তো ওই সেট পিস নিয়ে আমরা এত কাজ করার পরও ডিফেন্ডিংটা কেন হলো, এই জিনিসগুলি নিয়ে সামনের দিকে তাকাতে হবে আর কি। বাট এনিওয়ে আমি বলবো প্লেয়ারদের দে ট্রাইড দেয়ার বেস্ট। বাফুফে নির্বাচনে কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ দিনে চট্টগ্রাম আবাহনীর হয়ে ফরম জমা দিয়েছেন সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন। তবে কোনো ক্লাব বা অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ নেননি আরেক সভাপতি প্রার্থী তাবিথ আওয়াল। এদিকে শেষ দিনেও অবৈধভাবে কাউন্সিলরশিপ ফরম জমা দেওয়ার অভিযোগ উঠেছে, যদিও তা অস্বীকার করেছে ফুটবল ফেডারেশন। বাফুফে নির্বাচন ঘিরে কদিন আগেও যে উত্তাপ ছিল তা এখন অনেকটাই ঝিমিয়ে গেছে। গুঞ্জন আছে সভাপতি পদে তাবিথ আওয়াল নির্বাচন করলেও সরে যেতে পারেন তরফদার রুহুল আমিন। তবে চট্টগ্রাম আবাহনীর হয়ে কাউন্সিলরশিপ ফর্ম জমা দিয়েছেন তিনি, যদিও প্রার্থী হওয়ার ক্ষেত্রে কাউন্সিলরশিপ নেয়ার কোনো বাধ্যবাধকতা নেই। সভাপতির বাইরে সিনিয়র সহসভাপতি এমনকি সহসভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম। সমঝোতার প্যানেলে শেষ মুহূর্তে একপেশে নির্বাচন হতে পারে, তবে সদস্য পদে কি হবে তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। নির্বাচন যেমনই হোক, কাউন্সিলরশিপ পেতে দৌড়ঝাঁপ করছেন কিছু সংগঠক। তাদের মধ্যে দীর্ঘদিনের বঞ্চিতদের উপস্থিতি লক্ষণীয়। এর মধ্যে অনেকের আবার বিস্তর অভিযোগ। বাফুফে কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ করেছে নিয়মের বাইরে গিয়ে, এ নিয়ে ক্ষোভও আছে অনেকের। ঢাকা জেলার কোনো সমাধান হয় নাই, এখানে কোনো কমিটিও নাই। একটা অবৈধভাবে আমিরুল ইসলাম বাবুকে ঢাকা জেলা থেকে দেওয়া হয়েছে। 40টি ডিএফের অনিয়ম হয়েছে। আমরা সুস্পষ্টভাবে এই ব্যাপারটাকে আমরা প্রতিষ্ঠিত করব, প্রমাণ করব। মেম্বার যেটা বাইরে আওয়াজ, মেম্বার ক্যান্ডিডেট বেশি, তো প্রতি বছর মেম্বার ভোট করে। গত বড় মনে হয় 34 জন মেম্বার শুধু মেম্বার ভোট করছে। তবে বাফুফের কাছে তাদের অভিযোগ ভিত্তিহীন। ফর্ম বিতরণে অনিয়মের যে সংখ্যার দাবি করেছে তারা, সেটা এক প্রকার উড়িয়েই দিয়েছেন সাধারণ সম্পাদক। এমনকি অনিয়ম নিয়ে কোনো অভিযোগপত্র পায়নি ফুটবল ফেডারেশন। এতগুলো ডিসপিউটের কথা বলেছে, আমার কাছে এতগুলো ডিসপিউট আজকে পর্যন্ত 6টা পর্যন্ত জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, এতগুলো ডিসপিউট আমি হাতে পাইনি। সো আমি মনে করি না এই ধরনের কোনো সমস্যা আছে। আমরা সঠিক পন্থায় নিয়েছি এবং 137টাই আমরা সঠিক পন্থায় নিয়েছি। এর মধ্যে হয়তো ইন্টারনালি তাদের প্রবলেম আছে, সেই প্রবলেমের কারণে আসলে একজন জমা দিয়েছে এবং আরেকজন এটা প্রোটেস্ট করেছে। তো ওইখানে দুই পক্ষকেই ডাকা হবে, এরকম যেরকম ডিসপিউট আছে ডাকা হবে।
তাদের ওই কমিটি ডিসাইড করবে এটা কার পক্ষে রায় যাবে। এরকম হতে পারে দুই পক্ষকেই ওইখান থেকে বাদ দিয়ে বলতে পারে যে এখান থেকে কোনো ভোটাধিকার থাকবে না। কাউন্সিলরশিপ সংক্রান্ত কোনো আপত্তি থাকলে 2 অক্টোবরের মধ্যে তা নিষ্পত্তি করতে চায় ফুটবল ফেডারেশন। পরদিন নির্বাহী কমিটির বৈঠকে ডেলিগেটদের চূড়ান্ত অনুমোদন দেবে বাফুফে। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। উত্তরপ্রদেশ ভারতের অঘোষিত ক্রীড়া রাজধানী। শুধু একঝাঁক ক্রিকেটারই নন, যে রাজ্য জন্ম দিয়েছে শত অ্যাথলিটের। মূলত খেলাধুলার প্রতি স্থানীয় প্রশাসনের উদার নীতি এত বিপুল সংখ্যক অ্যাথলিট উঠে আসার কারণ। ইউপির 75টি জেলার প্রায় প্রতিটিতে আছে স্পোর্টস হাব, যেখানের হোস্টেলগুলোতে খেলাধুলা পড়াশোনার পাশাপাশি আছে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা, আছে স্পোর্টস নিয়ে উচ্চশিক্ষার সুযোগও। কানপুর থেকে মাহবুব রিমনের রিপোর্ট। ছবির মতো সুন্দর শহর কানপুর। নর্থ ইন্ডিয়ার ম্যানচেস্টার বলে পরিচিত এই অঞ্চল বিখ্যাত কটন টেক্সটাইল শিল্পের জন্য। তবুও উত্তরপ্রদেশের অনগ্রসর অঞ্চলগুলোর একটি এই কানপুর। তবে এখানে এমন কিছু একটা আছে যা হীরের খনির চাইতেও হয়তো বেশি মূল্যবান। গোপাল শর্মা থেকে শুরু আরপি সিং, সুরেশ রায়না, মোহাম্মদ কাইফ, ভুবনেশ্বর, প্রবীণ কুমার, পীযূষ চাওলা কিংবা কুলদীপ যাদব, কারো জন্ম, কারো বেড়ে ওঠা কিংবা কারো তারকা হওয়ার সঙ্গে সখ্যতা এই কানপুরের। আলাদা করে বললে এই হোস্টেলগুলোর। শুধু ক্রিকেটাররাই নন, উত্তরপ্রদেশ থেকে ভারতের হয়ে মাঠ মাতিয়েছেন অসংখ্য অ্যাথলিট। ফুটবল, হকি, ভলিবল, বাস্কেটবল, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সংখ্যাটা সহস্র ছাড়াবে। খেলাধুলায় তরুণদের আরো আগ্রহী করে তুলতে আলাদা পদক্ষেপ নেয় ইউপি সরকার। রাজ্যের 75টি জেলার প্রায় প্রতিটিতেই আছে আলাদা স্পোর্টস হাব। ক্রিকেট আছে 5 জায়গায়: কানপুর, আগ্রা, ফাতেহপুর, দেওয়ারিয়ার। টোটাল उत्तर प्रदेश में 33 छात्रावास से संचालित है। গোটা উত্তরপ্রদেশে 33টি স্থায়ী ছাত্রাবাস রয়েছে। ছোটবেলা থেকেই যেখানে অ্যাথলিট গড়ার কাজ শুরু হয়। বাচ্চারা এখানে সব ধরনের খেলাধুলাই করে। স্পোর্টসের কে কোন বিভাগে যাবে তা আমরাই ঠিক করে দেই। এখানকার সব খরচ উত্তরপ্রদেশ সরকার বহন করে। যারা এখানে ভর্তি হন তারা কঠোর অনুশাসনের মধ্যে বড় হয়, যা তাদের পরবর্তীতে বড় তারকা তৈরিতে সাহায্য করে। उपकरण पे सारे सामान में गवर्नमेंट पूरा खर्च करती है। প্রতিদিন ভোর 5:30টা থেকে শুরু হয় অ্যাথলিটদের অনুশীলন। চলে কয়েক দফা। আছে ক্রীড়া বিভাগ নিয়ে উচ্চ শিক্ষার সুযোগও। ফ্যাসিলিটিস আর অল গুড। এখানের খাবারের মান খুবই ভালো, সঙ্গে ডায়েটও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। সেই সঙ্গে আমরা সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। এখান থেকে বের হয়ে যাওয়া কিংবদন্তি অ্যাথলেটরা আমাদের সবসময় অনুপ্রাণিত করে, যা আমাদের নিজেদের গড়ে তুলতে সাহায্য করে। এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশ থেকে আরো অ্যাথলিট তুলে আনতে প্রতি বছরই বিশেষ ক্যাম্প পরিচালনা করে স্থানীয় প্রশাসন, যাতে প্রত্যক্ষ ভূমিকা থাকে রাজ্যটির সাবেক অ্যাথলিটদের। জীর্ণশীর্ণ এই ভবনটাই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখান থেকে জন্ম হয়েছে ভারতের কত সব কিংবদন্তি ক্রিকেটার। শুধু কিংবদন্তি ক্রিকেটারই নয়, ভারতের অন্যান্য স্পোর্টসেও এই ভবন এবং এই উত্তরপ্রদেশের ছাত্রাবাসগুলোর অবদান অনস্বীকার্য, যা শিক্ষা দেয় শুধুমাত্র বাংলাদেশে বিকেএসপির দিকে তাকিয়ে থাকা নয়, বাড়াতে হবে অঞ্চলভিত্তিক ক্রীড়া কাঠামো। মাহবুব রিমন, সময় সংবাদ, উত্তরপ্রদেশ, কানপুর, ভারত। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কানপুরে বিদায় সংবর্ধনা পাচ্ছেন না সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন রাজীব শুক্লা। অবসরের কথা আনুষ্ঠানিকভাবে জানেন না বলে দাবি বিসিসিআই কর্তার। এবং শিরোপার মঞ্চে আরও একবার ভারতের কাছে ধরাশায়ী বাংলাদেশ। 2-0 গোলের জয়। সাফ অনূর্ধ্ব-17 ফুটবলে চ্যাম্পিয়ন মেন ইন ব্লু। ফিনিশিং ব্যর্থতাকে দুষলেন কোচ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।